হরিধাম সোসাইটি শহরের বড় সোসাইটিগুলোর মধ্যে পড়ে, আর ওই সোসাইটির একজন চেনা মুখ হলো মিস্টার মিশ্র। সোসাইটির প্রত্যেকটা কাজে তিনি নিযুক্ত থাকেন, আর সেটাই স্বাভাবিক, কারণ তিনি 5 বছর ধরে শ্রী হরিধাম সোসাইটির প্রধান সদস্য ছিলেন। মিস্টার মিশ্রের অনেক বড় প্রপার্টি ছিল, আর একদিকে ছিল কাকো ভাই। উনি হলেন শ্রী হরিধামের সিকিউরিটি গার্ড, আর ওনাকে ওনার ছেলে সুমিত, মেয়ে ছুটকি আর ওনার বউ কান্তার সাথে সাথে সোসাইটির সবাই কাকো ভাই বলেই ডাকত, ওর মজাদার স্বভাবের জন্য। মিস্টার মিশ্রর ছেলে অভিষেক আর কাকো ভাইয়ের ছেলে সুমিত দুজনে খুব ভালো বন্ধু ছিল। একদিন দুজনে সোসাইটির মন্দিরের পাশে বসে কথা বলছিল। আরে ভাই সুমিত, কেমন আছিস? আজকাল তো তোকে দেখাই যায় না। কোথায় আর থাকবো বল, ভোর 4টের সময় কাকু ভাই আমাকে ঘুম থেকে তুলে দেয়, তারপর সোসাইটির সবার গাড়ি পরিষ্কার করি। এটা করতে করতেই 6টা বেজে যায়। এরপর সোসাইটিতে খবরের কাগজ দিতে হয়, 1 ঘন্টা ওখানেই চলে যায়। তারপর স্নান করে তৈরি হয়ে হসপিটালের ক্যান্টিনে কাজ করতে যেতে হয়। এত কাজ তুই একা করিস ভাই? নিজের জন্য কিছু সময় বের কর। কি আর সময় বের করবো বল, একবার ছুটকির চিকিৎসাটা ভালোভাবে হয়ে যাক, তারপর ভালোভাবে থাকবো। যদি কোথাও লটারি পেতাম। ওরা কথাই বলছিল, এমন সময় সোসাইটির গেটের সামনে হর্ন বাজে, যেখানে অভিষেকের বাবা মিস্টার মিশ্র কাকো ভাইয়ের সাথে কথা বলছিল, আর ওনাকে দেখে বলে, ভাই সুমিত, এখন আমি আসছি, বাবা এসে গেছে। যদি বাইরে বসে থাকতে দেখে তাহলে এক্ষুনি শুরু করে দেবে। আসছি ভাই। এটা বলে অভিষেক চলে যায়। অন্যদিকে সোসাইটিতে মিশ্র স্যার, ওই 305 নম্বরের মিসেস সাক্সেনা গাড়ি থামিয়ে প্রত্যেক দিন আপনার বিষয় জিজ্ঞাসা করে। হবে হয়তো, সোসাইটির কোনো কাজ আছে হয়তো। তুমি তোমার কাজ ঠিক করে করো কাকু ভাই, বুঝেছো? ওই সব বাদ দিন আপনি, আমি সবই বুঝি। আমি যাচ্ছি। রাতে কাকো ভাইয়ের ছোট্ট ঘরে একটা বিছানার ওপর সুমিত আর ওর বোন শুয়ে রয়েছে। ওর বোন হাঁটাচলা করতে পারে না, ওর অপারেশনের জন্যই পরিবারের সবাই সারাদিন কাজ করে। বাবা সুমিত, এই নে কিছু টাকা, কালকে ব্যাংকে জমা করে আসিস। আমি কালকেই করে দেবো কাজটা। আমার খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ বোন, দাঁড়া, আমি তোকে জল দিচ্ছি। সুমিত ওর বোনকে জল খাওয়ায়। বোনের এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না মা। তুই চিন্তা করিস না বাবা, কিছু টাকা জমে গেলেই ওর অপারেশনটা হয়ে যাবে। তখনই কাজ করার পর কাকো ভাই বাড়ি ফিরে আসে, জামাটা ঝুলিয়ে রেখে বলে, তোমার মুখ এরকম শুকনো লাগছে কেন? কিছুদিন পর তো আমাদের মেয়ের অপারেশন হবে, তারপরও আমাদের সাথে দৌড়াতে পারবে। হ্যাঁ কাকু ভাই, আমিও তোমার সাথে খেলবো, কত মজা হবে। তুই নিশ্চয়ই দৌড়াবি, আর খুব তাড়াতাড়ি তুই সব কাজ একা একাই করতে পারবি। কাকু ভাইয়ের কথায় সমগ্র পরিবারের মধ্যে উৎসাহ দেখা দেয়, আর ওরা মনে মনে হাসতে থাকে। তোমার এই উৎসাহই আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়, তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকাল সকাল সুমিত সোসাইটির সব গাড়ি পরিষ্কার করতে থাকে। এরপর সাইকেল নিয়ে খবরের কাগজ ডেলিভারি করে। যখন সুমিত অভিষেকের ফ্ল্যাটের দিকে খবরের কাগজ ছুঁড়ে দেয়, তখনই অভিষেক বাইরে বেরিয়ে আসে। তোর সাথে একটা খুব দরকারি কাজ রয়েছে, তুই দাঁড়া, আমি আসছি। অভিষেক সুমিতের কাছে আসে আর ওকে বলে, তোর সাথে একটা খুব জরুরি দরকার রয়েছে রে। আমাকে এখনো আরো অনেক খবরের কাগজ দিতে যেতে হবে। ভাই
কাল থেকে তোর খবরের কাগজ ডেলিভারি করা বন্ধ। কি বলছিস এসব? রাতে কি নেশা করেছিস নাকি? আমি কোনো নেশা করিনি। তাড়াতাড়ি বড় লোক হতে চাস কি তুই বল? হ্যাঁ, সেটা তো চাই। আমার একটা মাসতুতো ভাই মুম্বাইতে থাকে, কালো ফোন করেছিল আর ও আমাকে আইপিএল এর জুয়ার কথা বলেছিল। তুই বিশ্বাস করবি না, ওই বছর আইপিএল এ 10 লাখ টাকা রোজগার করেছে। এইসব বড় লোকদের খেলা ভাই, আমরা জিততে পারবো না। ছেড়ে দে, আমায় স্বপ্ন দেখাস না। স্বপ্ন না রে ভাই, দেখ তুই তো জানিস আমার বাবা আমাকে 1 টাকাও দেবে না। তুই যদি 25,000 টাকা জোগাড় করে আনতে পারিস তাহলে আমরা সেটা 4 গুণ করতে পারবো, মানে পুরো 1 লাখ টাকা। ভাই, আমি কি আম্বানির বংশধর যে তোকে এক্ষুনি 25,000 টাকা এনে দিয়ে দেবো? দেখ ভাই, তোর বোনের চিকিৎসার জন্য টাকা দরকার, এর থেকে বড় সুযোগ তোর কাছে আর আসবে না। 1 লাখ টাকার মধ্যে আমি শুধু 10% নেব, মানে 10,000 টাকা। বাকি 90,000 টাকা তোর। তারপর তো টাকা দিয়ে টাকা তৈরি হবে আরও। না রে, আমি এসব করতে পারবো না। কিছু মনে করিস না, আমি যাচ্ছি। সুমিত একটু ঘাবড়ে গিয়ে ওখান থেকে এগিয়ে যায়। দুপুরে যখন ক্যান্টিনে কাজ করছিল তখন ওর মাথার মধ্যে শুধু অভিষেকের কথাই ঘুরছিল। এরপর সন্ধেবেলা যখন সুমিত বাড়ি ফিরে আসে তখন ওর বোনকে বিছানায় শুয়ে থাকতে দেখে। আমার কি অভিষেকের কথা শোনা উচিত? সত্যি কি আমি বড়লোক হতে পারবো? এইরকম হাজারো প্রশ্ন সুমিতের মনে ঘুরপাক খেতে থাকে আর ও দুশ্চিন্তায় বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সোসাইটি থেকে কিছুটা দূরে একটা ছোট নদীর কিনারায় এসে বসে পড়ে। কিছুক্ষণ ওখানে বসে ভাবে, যদি আমি একবার 25,000 টাকা জুয়া খেলে 90,000 টাকা রোজগার করে ফেলি তাহলে তো খারাপ কিছু নেই। অন্তত বোনটার চিকিৎসা তো করতে পারবো। মার কাকু ভাইকে বলবো যে আমি ব্যাংকে আলাদাভাবে টাকা জমিয়েছিলাম, এটাই ঠিক হবে। এরপর সুমিত দৌড়তে দৌড়তে অভিষেকের বাড়ি যায় আর কলিং বেল বাজায়। তখন অভিষেক দরজা খোলে। আরে সুমিত, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? অভিষেক, তুই তোর ভাইকে বলে আমার টাকা 4 গুণ করে দে। আমার টাকার খুব দরকার। এই তো প্রকৃত ছেলের মতো কথা। এবার দেখ তোকে কি করে বড় লোক বানাই। দেখ সুমিত, কাল তুই টাকা নিয়ে আয়। কালকে সন্ধেবেলার খেলাতেই তোর টাকাটা লাগাবো। আর তুই চিন্তা করিস না, টাকা এমনভাবে জুয়ায় লাগাবো তোর প্রফিটই প্রফিট হবে, বুঝলি? সুমিত পরের দিন টাকা নিয়ে অভিষেকের কাছে আসে আর অভিষেক টাকা নিয়ে বলে, ভাই কাল সন্ধেবেলা খেলাটা আমরা একসাথেই দেখবো। ঠিক আছে ভাই, সন্ধ্যেবেলা দেখা হবে। ওই দিন রাতে সুমিতের ঘুম আসে না আর ও সারা রাত এপাশ ওপাশ করতে থাকে। পরের দিন ও নিজের সব কাজ করে সন্ধেবেলা অভিষেকের বাড়ি পৌঁছে যায়। চলে এসেছিস? এক্ষুনি খেলা শুরু হচ্ছিল, বস এখানে। আজ খেলা দেখতে দেখতে দারুণ মজা হবে। দুজনে টিভির সামনে বসে খেলা দেখতে শুরু করে। আর প্রত্যেকটা বলের সাথে কখনো উত্তেজিত আর কখনো উদাস হয়ে যায়। আর খেলার শেষে দুজনে একসাথে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, ইয়েস ইয়েস, আমরা জিতে গেছি, ইয়ে! ভাই, তাহলে এখন আমাদের কাছে 1 লাখ টাকা হয়ে গেছে, তাই তো বল? হ্যাঁ ভাই, পুরো 1 লাখ টাকা। তখনই অভিষেকের মোবাইলে মেসেজ আসে, 1 লাখ ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট। মেসেজ দেখেই দুজনের খুশির ঠিকানা থাকে না। আর এখন সুমিতের মনে হতে শুরু করে যে টাকা কামানো খুব সহজ ব্যাপার। 2 দিন পর অভিষেকের সাথে আবার সুমিত দেখা করে আর বলে, ভাই, এই 1 লাখ টাকা আবার যদি জুয়ায় লাগাই তাহলে কেমন হবে? ভাই আমি আমার 10,000 টাকা খরচ করে ফেলেছি, তোর কাছে থাকলে বল। এইবার তুই আমাকে
5% দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, তুই কথা বল। ওরা আবার একবার সুমিতের 90,000 টাকা জুয়ায় লাগিয়ে দেয়। এরপর সুমিত আর অভিষেক দুজনে ম্যাচ দেখতে শুরু করে। আর আগের বারের মতো এইবারেও যেরকম ওদের বলা হয়েছিল সেই রকমই ম্যাচ হলো। দুজনেই খুব খুশি হয়ে গেল, কিন্তু এইবার কোনো মেসেজ আর আসে না, আর কোনো ফোনও আসে না। ভাই, এবারে টাকা এলো না তো? চিন্তা করিস না, মাঝে মাঝে এরকম দেরি হয়, দেখবি কালকের মধ্যে চলে এসেছে। ঠিক আছে, আমি আসছি এখন, কাল দেখা হবে তোর সাথে। পরের দিন সকালবেলা শ্রী হরিদাম সোসাইটিতে পুলিশের গাড়ি আসে, যেটা দেখে সোসাইটির গেটে দাঁড়িয়ে থাকা কাকো ভাই দুশ্চিন্তায় পড়ে যায় আর পুলিশকে জিজ্ঞাসা করে, জয় হিন্দ স্যার, এই সব ঠিক আছে তো? আজ আমাদের সোসাইটিতে কি মনে করে? আমাদের মিস্টার মিশ্রর বাড়ি যেতে হবে। ওনার ঘর কোনটা? 111 বি নম্বর ফ্ল্যাট। ঠিক আছে। পুলিশের গাড়ি মিস্টার মিশ্রর ফ্ল্যাটের নিচে গিয়ে দাঁড়ায়। আর কিছুক্ষণ পর পুলিশ অভিষেককে হাত করা পরিয়ে বাইরে নিয়ে আসে। আর গেটে এসে সুমিতের বাড়ির খোঁজ জানতে চায়। সুমিত নামে ছেলেটা কোথায় থাকে? ওকে গ্রেফতার করতে হবে। স্যার, আমার ছেলে কি করেছে? ও কোনো খারাপ কাজ করতেই পারে না স্যার। কি হয়েছে স্যার? জুয়া খেলতে গিয়ে ধরা পড়েছে দুজন। কি বললেন? জুয়া? না 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 স্যার, আমার ছেলে এরকম করতেই পারে না। তখনই একটা পুলিশ সুমিতকে ধরে নিয়ে আসে। সুমিত কেঁদে বলে, কাকু ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি বোনের চিকিৎসা করার জন্য এই সমস্ত জালে ফেসে গেছিলাম। আমি জানি না কি হয়েছে আর কেন হয়েছে। ওদিকে সুমিতের মা আর সোসাইটির বাকি লোকজনও চলে আসে। সবাইকে যে হাসায় সেই কাকো ভাই আজকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার ছেলের কৃতকর্মের জন্য। তখনই একটা পুলিশ ইন্সপেক্টর বলে, আরে কাকু ভাই, আপনার ছেলে কিভাবে এই ফাঁদে পা দিল? হ্যাঁ, অভিষেক তো এর আগেও দুবার জুয়া খেলে ধরা পড়েছে। অভিষেক, তুই আমাকে এত বড় মিথ্যে কথা বললি? কেন করলি তুই এরকম? আমি আমার বোনের চিকিৎসার জন্য রাখা সমস্ত টাকা তোকে দিয়ে দিলাম, আর তুই আমার সাথে এরকম করলি? আর এর কাজই তো লোক ঠকানো, আর তুমিও তো নিজের লোভের কারণে ওর ফাঁদে পা দিলে। চলো এবার জেলের হাওয়া খাবে, চলো। পুলিশ দুজনকে হাত করা পরিয়ে ধরে নিয়ে যায়। বেচারা কাকু ভাই আর ওনার পরিবারের কষ্টের অর্থ সুমিতের একটা ভুলের কারণে সব শেষ হয়ে গেছিল। এর থেকে আমরা এই শিক্ষা পাই যে কোনো রকমের জুয়া আর ঠকবাজির থেকে আমাদের দূরে থাকা উচিত এবং নিজেদের বাচ্চাদের ওপর নজর রাখা উচিত।